ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ১৬ আসামির ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের রায় পড়া চলছে। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, আপনার কাছে চাঞ্চল্যকরী হত্যাকাণ্ডের মামলার রায় পড়া যেহেতু চলছে, তার সর্বশেষ কি তথ্য আছে এবং বিস্তারিত জানাবেন। দেখুন, এই মামলাটির রায় পড়া শুরু হয়েছে 10:40 কিছুক্ষণ পরেই রায় পড়া শুরু হয়েছে। দুজন জাজের যেই সম্মিলিত বেঞ্চ, সেখানে দ্বিতীয় বিচারপতি রাশেদুজ্জামান তিনি রায় পড়া শুরু করেছেন এবং এই রায়ে যেটি মনে হচ্ছে এখানে রায় পড়ার যে নেচার, তাতে করে আরও কয়েক ঘন্টা কিন্তু লেগে যেতে পারে। কারণ এই মামলায় 87 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল বিচারিক আদালতে, ফেনীর আদালতে। সুতরাং সেই সাক্ষীরা কে কি বলেছেন সেটির সারাংশ পড়া হচ্ছে। এখানে মোট 4 জন যেই আসামির পক্ষে আইনজীবীরা রয়েছেন, তারা কি বলেছেন, তারা কেন তার আসামির খালাস চান, তারা কেন বলেছেন যে এই আসামির মৃত্যুদণ্ড দেওয়া আইনত ঠিক হয়নি, বা কি কারণে তারা মনে করেন যে রাষ্ট্রপক্ষ তাদের অপরাধ ঠিকভাবে প্রমাণ করতে পারেনি এবং বিচারিক আদালতের রায়টি ঠিক নয়। তাদের পক্ষের যুক্তিগুলোর মোটামুটি সারাংশ আদালত প্রথম দিকে পড়ছে এবং এটি যেটি মনে হচ্ছে পূর্ণাঙ্গ রায় আদালত পড়ে শোনাচ্ছেন। এবং মূল যেই সাজার যে অংশটি, সেটি আমরা আরও পরে একেবারে শেষের দিকে জানতে পারবো। এই রায়ের এখন এই টানা প্রায় 1 ঘন্টা 15 মিনিটেরও বেশি সময় ধরে কিন্তু রায় পড়া চলছে। এরকম হয় বিভিন্ন সময়, গুরুত্বপূর্ণ যেই আলোচিত যে মামলা আছে বা অধিক আসামি যেই মামলাগুলোতে থাকে, সেই মামলাগুলো এমনও হয়েছে যে পরের দিন রায়ের মূল অপারেটিভ পার্ট গেছে, আদালত ঘোষণা করেছেন, সেরকমও হয়েছে। সুতরাং আইনজীবী যারা রয়েছেন আসামিদের, তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন একটু দীর্ঘ সময় লাগতে পারে। দেখুন, এইখানে একটি বিষয়, নুসরাতের এই মামলাটি আজকে হাইকোর্ট ডিভিশনে যেটি হচ্ছে, আপনি খবরে খানিকটা বলছিলেন, 2019 সালের অক্টোবরে ফেনীর আদালত থেকে 16 আসামির প্রত্যেককে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে সিআরপিসির 374 ধারা অনুযায়ী কিন্তু সেখানে তাদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিতে হবে, না হলে এই মৃত্যুদণ্ড কার্যকর হবে না। একই সাথে এই আসামিরা প্রত্যেকে আবার খালাস চেয়ে আপিল করেছেন। সুতরাং দুটি বিষয়ের একসাথে রায় হচ্ছে, একটি হচ্ছে মৃত্যুদণ্ডের অনুমোদন, আরেকটি হচ্ছে তাদের আপিল। যদি আপিল এলা হয় তাহলে তারা খালাস পাবেন অথবা তাদের সাজা কমে যেতে পারে। আর যদি ডেথ রেফারেন্স যদি আদালত মঞ্জুর করে দেন, সেটির অনুমোদন দেন, তাহলে মৃত্যুদণ্ড কার্যকর হবে, হাইকোর্টে সেটিতে অনুমোদন দেবেন। এই মামলার বিষয়ে যদি আসি, দেখুন, এর আগের সংবাদগুলোতেও বলেছি, এখানে মোট 87 জনের যে সাক্ষ্য হয়েছে, সেখানে তারা বিভিন্ন জন কথা বলেছেন। আইনজীবীরা যেটি বলছেন যে একজনও কিন্তু এই মামলায় তারা কেউ সরাসরি হত্যার যেই প্রত্যক্ষদর্শী হিসাবে বর্ণনা দেননি। কিন্তু একই সাথে এটিও এসছে যে 12 জন কিন্তু তারা এই মামলায় যারা আসামি রয়েছে, তার ভিতরে 16 জনের 12 জন তারা যে কনফেশনাল স্টেটমেন্ট অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এখন এই ক্ষেত্রে এসে যেটি হয়, আসামিরা সেটি প্রমাণ করার চেষ্টা করেন যে এই যেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি তারা দিয়েছিলেন, সেটি স্বেচ্ছায় দিয়েছেন নাকি তাকে জোরপূর্বক নেওয়া হয়েছে, কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে। হাইকোর্ট ডিভিশনে এসে কিন্তু সেগুলো বিশদভাবে বিশ্লেষণ করা হয়, যার কারণে আমরা প্রায় দেখি যে মৃত্যুদণ্ড নিম্ন আদালত বা বিচারিক আদালত থেকে পেলেও এখানে এসে কিন্তু অহরহ খালাস পাওয়ার সেই উদাহরণটি রয়েছে। এই ক্ষেত্রেও সেটি হলেও সেটি অস্বাভাবিক নয়। দেখুন, এই মামলায় গুরুত্বপূর্ণ একটি সাক্ষী ছিল, গুরুত্বপূর্ণ আলামত বা প্রমাণ ছিল নুসরাত মৃত্যুর আগে তিনি যে ডাইং ডিক্লারেশন যেটি দিয়ে গিয়েছিলেন, মৃত্যুরকালীন যেই জবানবন্দি, যেটি সাক্ষ্য আইনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফৌজদারি আইনের ক্ষেত্রে, যে মৃত্যুর আগে তিনি বলে গেছেন, সেই ঘটনা কিন্তু মূলত সেটি পরবর্তীতে পিবিআই এর যেই তদন্ত রিপোর্ট, সেই রিপোর্টেও সেটি এসছে এবং সেইটির উপরেই ভিত্তি করে 16 আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালত প্রথমে যখন রায় ঘোষণা করছিলেন, সেই ডাইং ডিক্লারেশনের বিষয়ে কিন্তু আদালতের রায় এসছে যে নুসরাত মৃত্যুর আগে বার্ন ইনস্টিটিউটের ডাক্তার ওবায়দুল ইসলামের কাছে যেই জবানবন্দি দিয়েছেন, সেটি একটু মনে করিয়ে দিই, তাহলে এই ঘটনা পুরোটা আসবে। নুসরাত সেখানে বলে গিয়েছিলেন যে তিনি সিরাজউদ্দৌলা, ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, তার কক্ষে যাওয়ার পরে তার গায়ে হাত দিয়েছিল এবং শ্লীলতাহানি করে। এর জন্য তিনি, তার মা বাদী হয়ে মামলা করেন। সেই মামলা উঠিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ মাদ্রাসার তৎকালীন প্রিন্সিপালের বিরুদ্ধে তিনি মিথ্যা অভিযোগ করেছেন, সেটি প্রেসার চাপ দিয়ে তার কাছ থেকে সেই মামলাটি উইথড্র করার জন্য সেই প্রেসার দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে এই যে হত্যাকাণ্ড, তাকে ছাদের উপরে নিয়ে যেয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেটি তার জবানবন্দিতে এসছে। এবং সর্বশেষ তিনি বলেছিলেন যে আমাকে বাঁচান। অনেকের হয়তো নিশ্চয় মনে আছে, টানা 1-1.5 মাস ধরে যে আন্দোলন হয়েছে গণমাধ্যমে, সেই সময় ব্যাপকভাবে এটি প্রচার হয়েছে। কারণ নুসরাত তখন এই যে নারীর শ্লীলতাহানি, নারীর মর্যাদাহানির বিরুদ্ধে তিনি কিন্তু প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিলেন। আজকে আদালতের শুরুতে অ্যাটর্নি জেনারেল কিন্তু সেই বিষয়টিই বলেছেন যে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটির যে সামাজিক গুরুত্ব ছিল, এটি যে গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে গুরুত্ব পেয়েছে, সেই বিষয়টি এসছে। এখানে আরেকটি বিষয় আমি একটু মনে করে দিই যে নুসরাত যখন জবানবন্দি, প্রাথমিক যে জবানবন্দি ফেনীর যেই মডেল থানায় দিয়েছিলেন, সেখানে যিনি ওসি ছিলেন সেই সময়কার ওসি মুয়াজ্জম,
তিনি কিন্তু, আমরা একটি ভিডিও দেখেছিলাম, ভাইরাল হয়েছিল, যে নুসরাতের গোপনে তিনি ভিডিও করছেন, কি কি হয়েছে তার সাথে, কিভাবে গায়ে হাত দিয়েছে সেটি নিয়ে আপত্তি উঠেছিল এবং পরবর্তীতে সেই ওসির বিরুদ্ধে কিন্তু আদালতে মামলা হয়েছে। তিনি 5 বছর জেল খেটেছিলেন সেই সময় আইসিটি অ্যাক্টের 2টি ধারায়, কারণ তিনি গোপনে ভিডিও করেছেন এবং এই ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নুসরাতের চেহারা সহ সেটি তার আরও মর্যাদাহানি হয়েছে, শ্লীলতাহানি হয়েছে। সুতরাং এই ঘটনা কিন্তু একটা বড় পরিসরের ঘটনা। আদালতের এই রায় দিতে খানিকটা সময় লাগবে, সেটি আমরা মানে শুরু থেকেই বোঝা যাচ্ছিল। এবং আইনজীবীরা বলেছেন আরেকটি বিষয়, এখানে যারা আসামিদের পক্ষে যারা আইনজীবী রয়েছেন তারাও কিন্তু খুব বড় নাম সবাই, কারণ এই ক্ষেত্রে তারা আশা করছেন যে তাদের আসামিরা অনেকেই খালাস পাবেন। এখন দেখার বিষয় যে ঠিক 16 আসামির যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটি বহাল থাকে না হাইকোর্ট ডিভিশনে অন্য কোনো মামলা অন্য কোনো রায় আসে, হয়তো আর কয়েক ঘন্টার মধ্যে সেটি আমরা জানতে পারবো। জি জাহিদুল, আপনি আরো সংবাদ সংগ্রহ করতে থাকুন। হাইকোর্ট চত্বর থেকে ফেনীর নুসরাত হত্যা মামলার রায় পড়ার সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।